আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, এখন রয়েছে দেশের ব্যাংকিং খাত ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা, আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন পূবালী ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিও মোহাম্মদ আলী। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখবেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল অ্যাগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। থ্যাংক ইউ টিভিকে। জি, বছর শেষ করে আমরা নতুন বছরে আসলাম। 2025 কেমন গেল? 2025-এ আসলে খেলাপি ঋণের পরিমাণ অনেক ছিল, সেটা যদি আমি একটু উল্লেখ করি 6.5 লাখ কোটি টাকার মতো ছিল এবং প্রায় 37% মতো। তো 2025 সালটা ব্যাংকিং সেক্টরে আসলে কেমন গেল সেটা নিয়ে শুরু করব। আসলে আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে জুলাইয়ের পরবর্তীতে যে রিফর্মের কার্যক্রমগুলোর কথা যদি চিন্তা করি, তাহলে আমার কাছে মনে হয় যে ব্যাংকিং সেক্টরেই সবচেয়ে বেশি রিফর্ম হয়েছে। মানে আপনারা যদি খুব ভালো করে দেখেন, ব্যাংকিং সেক্টরে যারা খারাপ করছিল তাদের হয়েছে যে সেই বোর্ডগুলো ভেঙে দেওয়া হয়েছে, নতুন বোর্ড তৈরি করা হয়েছে, একটা সম্মিলিত ব্যাংক করা হয়েছে, 5টা ব্যাংক মার্জ করে, এবং সেখানে ক্যাপিটাল ইনজেক্ট করা হয়েছে। অনেকগুলো ড্রাফট পলিসি হয়েছে, তার মধ্যে কিছু কিছু পলিসি আবার ফাইনাল হয়েছে, রেজুলেশনের অ্যাক্ট হয়েছে। মানে অনেক ধরনের কাজ হয়েছে। আমি আমার কাছে যদি বলি যে দৃশ্যমান যদি কাজ যদি বলি, তাহলে ফিনান্সিয়াল সেক্টরটা যেমন আঘাতপ্রাপ্ত হয়েছিল আগে, সেখানে রিফর্মের কাজগুলো সবচেয়ে বেশি হয়েছে। এবং সেই সাথে ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো, যেমন ক্যাশলেস ব্যাংকিং করার ক্ষেত্রে আদার কাজগুলো হয়েছে। খেলাপি ঋণের কথা যেটা বললেন, যে খেলাপি ঋণটা যেহেতু এটা কনসিকুয়েন্স, যে যে ঘটনাগুলো আগে রেজিমে হয়েছে তার একটা কনসিকুয়েন্সের ধারায় আর আলটিমেটলি স্টক টেকিং নীতি যে রিয়াল অ্যাকাউন্টিং এ আসতে যে ক্লাসিফিকেশনটা বেড়েছে, এবং এটা আসলেই বহুত বেশি। আপনি যেটা ফিগার মেনশন করলেন, এটা অনেক বহুত বেশি। কিন্তু ভালো দিক হচ্ছে এই যে লাস্ট কোয়ার্টারে আমরা যে কাজ করেছি, মানে আপনি তো সেপ্টেম্বরের ফিগার গুলো বললেন, লাস্ট কোয়ার্টারে যে কাজ করেছি, আমি আশা করছি যে এটা অনেক কমে যাবে। কারণ আমি আমার ব্যাংকে ইম্প্যাক্ট দেখেছি, অন্য ব্যাংকে দেখেছি, এবং এখানে যে পরিমাণ নীতি সহায়তা মানে সাপোর্ট, বিভিন্ন ধরনের পলিসি সাপোর্ট, এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, তারপরে লোকাল কনটেক্সে চিন্তা করে, বিজনেস সেন্সিটিভিটি চিন্তা করে, আগে রেজিমে যারা এফেক্টেড হয়েছে তাদের কথা চিন্তা করে যে রিফর্ম গুলো করা হয়েছে, আলটিমেটলি এটা এমন একটা সুন্দর একটা জায়গায় নিয়ে যাবে। আশা করি যে 2026 বা এই 25শে ডিসেম্বরটাই যে ফিগারটা আসবে এনপিএল এর, এটা একটা টার্ন অ্যারাউন্ড হবে, এটা আমি বিশ্বাস করি। আমি এবং যারা যারা ভালো ব্যাংক ছিল তাদের যে সামান্য ক্লাসিফাইড ছিল, সেটাও ড্রাস্টিক্যালি অনেকের ক্ষেত্রে 50% এর উপরে কমে গেছে, কারো আরো বেশি কমে গেছে। তার মানে আমরা আশা করছি যে একটা ভালো সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট হবে এনপিএল। আচ্ছা, যেহেতু খেলাপি ঋণ নিয়ে কথা বলছিলাম আমি, যে খেলাপি ঋণের পরিমাণ আসলে 6.5 লাখ কোটি টাকা। তো সেটা আসলে 2025-এর পরে এটা কত হতে পারে? এটা আমার ধারণা অনেক কমে যাবে। আমি ঠিক এক্সাক্ট ফিগারটা যেহেতু এখনো পাবলিশ হয়নি, তবে আমি আশা করছি যে 1-1.5 লক্ষ কোটি টাকা তো কমে যাবেই, এরকম আমার এক্সপেকটেশন আছে। ফলে মানে আপনার আর বাড়ার কোনো সুযোগ নাই। 6.5 লক্ষ টাকা, দ্যাট ইজ দ্য পিক। এখন হয়তো এক্সাক্ট ফিগার নাই, আমি গেস করতে পারি মাত্র, সেটা হয়তো 5 লাখের কাছাকাছি বা তার নিচেও নেমে যেতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে এনপিএল কমানোর জন্য যে একটা নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণ কমাতে যে নির্দেশনা দিয়েছেন, এটা আসলে কিভাবে আপনি মূল্যায়ন করবেন? এটা কতটা কাজে আসবে বলে আপনার মনে হয়? না, এটা সাংঘাতিকভাবে কাজ করছে বাংলাদেশ ব্যাংকের এবং পলিসি, এবং এই প্রথম যে পলিসিগুলো হয়েছে, এটা আসলে ঠিক বাংলাদেশ ব্যাংক সাথে কনসালটেশন হয়েছে এবিবি ব্যাংকের, আমরা সব ম্যানেজিং ডিরেক্টররা ছিলাম। বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশের টোটাল লোন পোর্টফোলিওর পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি, এবং কনসালটেটিভ মোডালিটিতে আসলে আমাদের এই পলিসিগুলো ফর্মুলেট করেছেন। স্পেশালি বিআরপিডি থেকে ডিজি মহোদয়কে ধন্যবাদ দিতেই হয়, গভর্নর স্যার তো আছেনই। এবং সবার ইসের ক্ষেত্রে, যেমন এখানে পার্শিয়াল রাইট অফের একটা বড়, যেটা ইন্ডিয়াতে এবং অন্য দেশগুলোতে ছিল, সেটা আমরা এই সময় পেয়েছি, এবং এখানেও একটা সিগনিফিকেন্ট ড্রপ করবে পার্শিয়াল রাইট অফের ক্ষেত্রে। নীতি সহায়তার যে পলিসিটা দেওয়া হয়েছে, সেখানে অনেক যারা সাফার করেছিল তারা বের হয়ে আসবে। ফলে এটা সাংঘাতিক একটা ইফেক্টিভ হবে, এবং আরো যতগুলো পলিসি এখানে হয়েছে, সবগুলো পলিসি আমি বলবো যে এবং এই যে আগে কেস করার পর অনেকদিন অপেক্ষা করতে হতো, 2 বছর, তারপর আমরা রাইট অফ করতে পারতাম, সেই জায়গাটাকে শিথিল করা হয়েছে।
এই করে যেহেতু আমাদের অলরেডি প্রভিশন করা আছে, এই করা আছে, পরে ক্লাসিফিকেশনের এই জায়গাটাতে বেসিক্যালি যে পলিসি গুলো নেওয়া হয়েছে আমি বলবো উইদিন দ্য সেপ্টেম্বর এবং অক্টোবর এই সময়ের পিরিয়ডে সেটা আসলেই একটা যুগান্তকারী আমি বলবো যে আহ, যে আপনি পদক্ষেপ এবং বলছিলেন যে এগুলোর সাথে আসলে এই নন পারফর্মিং লোনটা হচ্ছে কমার সম্ভাবনা এবং কমবে, এটা আপনি বলছেন, এটা বোল্ডলি বলছেন। এটা আসলে কি কারণে কমবে? এটা ঋণ পুনঃ তফসিলের কারণে কমতে পারে? ঋণ পুনঃ তফসিল একটা আছে, নীতি সহায়তার একটা প্রসেসের জন্য আছে, রাইট অফ এর ক্ষেত্রে যে ইজ করা হয়েছে সেটার জন্য আছে, এবং কিছুটা ব্যবসায়িক অনুকূল পরিবেশ আসার পরে যারা আবার ব্যবসা করতে পেরেছেন তারা আবার কিছুটা টাকা পয়সা জমা দিয়েছেন, ফলে এটা ইমপ্রুভমেন্ট হবেই। মানে ডিসেম্বরের 2025 ডিসেম্বরে একটা সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট হবে এবং তারপর তো সাবসিকুয়েন্ট ইমপ্রুভমেন্ট হবে। হচ্ছে এই যে খেলাপি ঋণ নিয়ন্ত্রণে ব্যাংকের ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ না আসলে নিয়ন্ত্রক সংস্থার? না, এটা আসলে তো নিয়ন্ত্রক সংস্থা এবং ব্যাংক এটা তো আসলে হ্যান্ডস টু হ্যান্ডস কাজ করে আমাদের। জি। এটা এরকম নয় যে বেসিক্যালি আমাদের সাথে যেহেতু ডাইরেক্ট কাস্টমার, তা আমাদেরকে ডাইরেক্ট ফিল্ড ওয়ার্ক করতে হয়। আর ফিল্ড ওয়ার্কের ক্ষেত্রে পলিসি সাপোর্টটা লাগে আমাদের সবসময় রেগুলেটরের কাছ থেকে। তো দুইটা আসলে যখন ওয়ার্ক করে টুগেদার অ্যাজ এ টিম, অ্যাজ এ ইউনিট, তখন তো আসলে বাংলাদেশে যে কোনো চ্যালেঞ্জ কোনো সমস্যা না। কারণ আমরা দেখেছি অতীতে অনেক সময় অনেক চ্যালেঞ্জ এসেছিল। এরশাদের সময় একবার ক্লাসিফিকেশন 40 কাছাকাছি চলে গিয়েছিল। এরশাদ আমার সময় এই সবগুলো রেজিমের কথা যদি আপনি পর্যালোচনা করেন, যখনই আমরা দেখেছি রেগুলেটর এবং ব্যাংক এরা একসাথে কাজ করে এবং অ্যাজ এ টিম, এবং এই সব ক্রাইসিস মোমেন্টে আমরা আসলেই টিম হয়ে যাই, এবং সেই সময় আমরা যখন কাজ করি আমরা দেখি যে সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট হয়েছে, এবং এই ক্ষেত্রেও তাই হবে। অন্য বিষয় নিয়ে একটু কথা বলবো যে খেলাপি ঋণ, এরপরে খেলাপি ঋণ যেহেতু কমে আসবে এবং আপনিও বলছেন যেটা পরবর্তীতে আরও কমে যেতে পারে, তো সেই জায়গা থেকে সেক্ষেত্রে তো ব্যাংকের পারফরমেন্স আরও বেটার হওয়ার কথা। আর সামগ্রিকভাবে ব্যাংকের পারফরমেন্স এখন কেমন, প্রফিট কেমন দেখছেন? হ্যাঁ, ডিসেম্বরের ফিগারে যদি বলি অপারেটিং প্রফিট হয়তো আপনারা সবাই দেখেছেন যে যেমন আমাদের ক্ষেত্রে কনসোলিডেটের ক্ষেত্রে আমরা আগে 2400 সামথিং কোটি টাকা ছিল তো, 2475, এখন 3030 হয়েছে। ব্রাকের কথা যদি দেখেন, সিটির কথা যদি দেখেন, এবং সবার যদি দেখেন যে দেখবেন যে গত বছরের চেয়ে প্রফিটটা বেড়েছে। এবং যারা খারাপ করছিল যেমন ইসলামী ব্যাংক, সেও কিন্তু প্রফিটে চলে আসছে। আপনি দেখবেন অপারেটিং প্রফিট আছে তার একটা ফিগারে। এবং আপনি শুনেছেন যে গভর্নর মহোদয় স্যার বলেছেন যে সম্মিলিত ব্যাংকও 1-1.5 বছরের মধ্যে আমাদের প্রফিটের মধ্যে, 2 বছরের মধ্যে প্রফিটের মধ্যে চলে আসবে, ভালো অবস্থানে চলে আসবে। তো আমি আসলে বিশ্বাস করি যে ক্রাইসিস মোমেন্টার ক্ষেত্রে যে ইনিশিয়াল ধাক্কাটা সেটা আসলে গেছে। নাও রিফর্ম যে পলিসিগুলো নেওয়া হয়েছে এটা অ্যাড করছে, এবং ফার্দার যেটা হবে যে 2026 আসলে 2026 তো অনেক দিক থেকে বর্ণাঢ্যময় এবং খুব ভালো হবে। একটা হচ্ছে যে উই আর এক্সপেক্টিং যে হ্যাভিং এ পলিটিক্যাল গভর্নমেন্ট, একটা গভর্নমেন্ট হবে সেখানে ইনভেস্টরদের বাড়বে, কনফিডেন্স বাড়বে, যারা ইন্টারন্যাশনাল বায়ার আছে তাদের কনফিডেন্স বাড়বে, আমাদের এক্সপোর্ট ভলিউম হয়তো আরো বাড়বে, এবং সেই সাথে রেমিটেন্স এবং সবকিছু যদি অনুকূল এনভায়রনমেন্ট হয় তাহলে আসলে যে জিনিসটা দাঁড়াবে এটা দ্যাট উইল বি এ ভেরি গুড ইয়ার ইন 2026। জি, আসলে ব্যাংকের কোর বিজনেসটা কবে বাড়বে বা এটা কি করতে হবে সেক্ষেত্রে? কোর বিজনেসের ক্ষেত্রে জেনারেলি আমরা দেখেছি যখনই পলিটিক্যাল এনভায়রনমেন্ট আসে তখনই আমাদের লোনস অ্যান্ড অ্যাডভান্সের বিজনেসটা আসলে বেড়ে যায়। কারণ কি আর এবার তো শুরুর বছর হবে, যদি ফেব্রুয়ারিতে নির্বাচনটা সুন্দরভাবে হয়ে যায় তাহলে শুরুর বছর হলে যেহেতু বায়ারের কনফিডেন্স যদি বাড়ে ইন্টারন্যাশনাল বায়ারদের, তাহলে কিন্তু নতুন করে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট লাগবে, বিএমআরই করতে হবে, তখন ফান্ড ফ্লোটা হবে, অনেক বেশি ওয়ার্ক অর্ডার এক্সিকিউশন হবে। পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে আমরা দেখেছি যে বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্টস অনেক বেশি চলে, বেশি নেওয়া হয়, এবং সেগুলোর ক্ষেত্রে ডেভেলপমেন্ট ওয়ার্কের সাথে সাথে যারা ইন্ডাস্ট্রি আছে যেমন সিমেন্ট, রড, এই ইন্ডাস্ট্রিগুলো তখন কি হয়, ওয়ার্ক ফোর্স বাড়ে, এমপ্লয়মেন্ট বাড়ে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যেহেতু ফেব্রুয়ারিতে হবে, মেজর ভাইব্রেন্টটা হয়তো এই ফেব্রুয়ারির পরেই তো রোজার ঈদ, রোজার পরে থেকেই, ঈদের পর থেকেই দেখবেন যে ইকোনমিতে ভাইব্রেশন চলে আসছে, ইভেন ক্যাপিটাল মার্কেটও এসে যেতে পারে। জি, ব্যাংকগুলো কিভাবে ক্রেডিট ঋণ ম্যানেজমেন্ট ও বিজনেস গ্রোথের মধ্যে ভারসাম্য রাখতে পারে? ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে ভারসাম্য বেসিক্যালি অনেকভাবে আমাদের তো পোর্টফোলিওটাকে ম্যানেজ করতে হয়। ধরেন কিছু আমরা করব পাবলিক সেক্টরে, কিছু করব প্রাইভেট সেক্টরে। প্রাইভেট সেক্টরের মধ্যেও কিন্তু কনসেন্ট্রেশনটা যেন বেশি না হয়। যেহেতু আমাদের দেশটা আরএমজি ডিপেন্ডেন্ট, আরএমজি তে কিছু রাখার পরে
অন্যান্য সেক্টরগুলোতে যদি আমরা এটা রেখে দিই, তাহলে সেক্টরাল কনসেন্ট্রেশন রিস্কটা করা যায়। আর তারপরে যদি কাস্টমারের ক্ষেত্রে রেটিং, তাদের পারফরম্যান্স, তাদের ক্যাশ ফ্লো, এই জায়গাগুলো পুরোটা জিনিস বিবেচনা করে যদি পোর্টফোলিওটা গ্রো করা যায় বিভিন্ন সেক্টর, তাহলে আসলে আপনি রিস্কটা মিটিগেট করতে পারবেন। আহ, আহ, আর এই ডাইভার্সিফিকেশনটা করতে পারাটাই আসলে কি, যদি আমরা বলি, এবং ভালো কাস্টমার অনবোর্ড করার ক্ষেত্রে যদি পারা যায়, তাহলেই আসলে ক্রেডিট রিস্কটাকে মিটিগেট করা যায়। জি, আমরা এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, তার আগে একটি বিরতি নিয়ে আসছে। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। বিরতির আগে ব্যাংকিং খাত ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পূবালী ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও মোহাম্মদ আলীর সঙ্গে। প্রিয় দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল অ্যাগ্রি কেয়ার গ্রুপ। আমরা বিরতির আগে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম, এবং যে বিষয়টা সবচেয়ে এখন ব্যাংকিং সেক্টরের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, খেলাপি ঋণ, সেটা নিয়েও কথা বললাম, এবং আপনি বললেন যে এটা আসলে কমে আসবে। তো আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, যে ব্যাংকিং সেক্টরে গত 15 বছরে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, এবং সেই শৃঙ্খলা থেকে ব্যাংকিং খাতকে শৃঙ্খলায় নিয়ে আসতে বাংলাদেশ ব্যাংক বেশ কিছু উদ্যোগও নিচ্ছেন, সেটা আসলে কতটা কাজে আসবে? এটা তো আসলে অলরেডি উদ্যোগগুলো তো অনেক নেওয়াই হয়ে গেছে, এবং অনেকগুলো পজিটিভ মুভও করেছে। আপনারা দেখেন ইসলামী ব্যাংক কিভাবে টার্ন অ্যারাউন্ড করেছে, তাদের লিকুইডিটি ক্রাইসিস থেকে বের হয়ে এসছে, তারপরে তাদের ডিপোজিটের গ্রোথটা অনেক বেশি হয়েছে, তার মানে পাবলিক কনফিডেন্স ফিরে আসছে। সেইখানে আবার অপারেটিং প্রফিটের মধ্যেও তারা এই ডিসেম্বরের ফিগার আমরা দেখতে পেলাম চলে গিয়েছে। তার মানে একটা তো বড় একটা কাজ হয়েছে। এখন কিছু কিছু কনফিডেন্সের যে জায়গাটা আছে, ইন্টারন্যাশনাল কনফিডেন্স এবং আদার জায়গায়, সেই জায়গাগুলোতে আসলে কিছুদিনের মধ্যে হয়তো একটা বিল্ড আপ হবে। হয়তো টোটাল যে পরিমাণ এটা হয়েছে, নষ্ট হয়েছে, সেটা হয়তো পুরো রিকভারি করতে একটু সময় লাগবে, কিন্তু একটা পজিটিভ ধারায় কিন্তু চলে গেছে। জি আর 5টা ব্যাংক যাদের ক্লাসিফিকেশন খুব খারাপ ছিল, আপনারা জানেন ইসলামিক জি ঘরানার, তো তাদের ক্ষেত্রে উদ্যোগটা নিয়ে একটা মার্চ করা হয়েছে। তারপরে 5টা ব্যাংক থেকে প্রতিদিন আপনারা এখন একটা বুলেটিন পাচ্ছেন যে আজকে কত টাকা ডিপোজিট হয়েছে, কত টাকা উইথড্র হয়েছে। তার মানে ডিপোজিট যেহেতু আসছে, আমরা দেখছি ইনফ্লো কোনোদিন বেশি হচ্ছে, ডিপোজিটের ইনফ্লো কোনোদিন হয়তো একটু কম হচ্ছে, কিন্তু এই যে ইনফ্লোটা যেহেতু আসছে, তার মানে বোঝা যাচ্ছে কাস্টমার কিন্তু ট্রাস্ট পাচ্ছে। আরেকটা কারণে কাস্টমার এই সম্মিলিত ইসলামী ব্যাংকে ট্রাস্ট পাবে, কারণ নাও ইটস এ গভর্নমেন্ট ব্যাংক, স্টেট ওন ব্যাংক, কারণ সরকার এখানে ফান্ড ইনজেক্ট করেছে। তার মানে কাস্টমারের কনফিডেন্সটা বেড়ে যাবে, এবং that would be the largest Islamic bank এবং অনলি ইসলামী ব্যাংক আন্ডার দ্য গভর্নমেন্ট। জি তার মানে আগে একটা যে ইসলামী ব্যাংক ছিল, তার চেয়েও কিন্তু এর শাখার সংখ্যা বেশি হচ্ছে, সেটা ছিল প্রাইভেট কমার্শিয়াল। আর এখন কিন্তু যে ইসলামী ব্যাংকটা হয়েছে সম্মিলিত, সেটা হচ্ছে সরকারি ব্যাংক। তো জি সেই জায়গাটাতে সরকারি ক্ষেত্রে জেনারেলি আমাদের পাবলিক কনফিডেন্স, ট্রাস্ট, এটা অনেক বেশি থাকে। তার মানে এই জায়গাটাতেও আসলে ঘুরে দাঁড়ানোর একটা সম্ভাবনা আছে, জি এবং আমি সেক্ষেত্রে মনে করি আপনি আসলে সাধারণ বিনিয়োগকারীদের আশ্বস্ত করছেন যে এই ব্যাংকের উপরে অবশ্যই সাধারণ বিনিয়োগকারীরা আস্থা রাখতে পারে, যেটা আপনি বলছিলেন। হ্যাঁ, এটা আশা আমার রাখতে পারে। কারণ এটা মানে এটা তো গ্র্যাজুয়ালি হবে। মানে ধরেন এই এই আস্তে, আস্তে করে আস্থা বাড়তে থাকবে, এবং একসময় দেখবেন এটা খুব ভালো করবে। কারণ আমাদের এই এক্সপেরিয়েন্সটা আছে। এইজন্য আমি বলছি, আমরা তো সরকারি ব্যাংকে ছিলাম একসময়। জি 84 সালে আমরা প্রবলেম ব্যাংকে ছিলাম। ঠিক সিমিলার কন্ডিশন। তখন আমাদের 54% ক্লাসিফিকেশন ছিল। এই দীর্ঘদিন লেগেছে যদিও। 84 সাল থেকে আমরা 2005 এ প্রবলেম ব্যাংক থেকে বের হয়েছি। জি 2007 এ বাংলাদেশ ব্যাংক অবজারভার করে নিয়েছে। এরপরে যদি 2007 এ এসে যদি আমরা এখন মেক্সিমাম প্যারামিটারে নাম্বার 1 বা নাম্বার 2 বা নাম্বার 3 এর মধ্যে থাকতে পারি। অ্যাসেট সাইজে আমরা নাম্বার 1, ডিপোজিটে এখন মনে হয় যারা প্রাইভেট কমার্শিয়াল তার মধ্যে নাম্বার 1। তারপরে অ্যাডভান্স হয়তো সেকেন্ড পজিশনে আসতে পারি। তাহলে আমি বিশ্বাস করি সম্মিলিত এই যে ইসলামী ব্যাংকিং যেটা তৈরি হয়েছে, এইটাও যদি প্রপার কর্পোরেট গভর্নেন্স, ম্যানেজমেন্ট সব সুন্দরভাবে কাজ করে, এবং উইথ দ্য কম্পিটেন্ট হিউম্যান রিসোর্সেস উইথ স্কিলস, এবং এটাও আস্তে আস্তে গ্রাজুয়ালি কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্ট করতেই থাকবে। জি, সেক্ষেত্রে আমরাও আশাবাদী যে এই সম্মিলিত ইসলামী ব্যাংকের উপরে আমানতকারীদের আস্থা অবশ্যই ফিরবে, সেই সাথে সামগ্রিক ব্যাংকিং ব্যবস্থার উপরও আস্থা ফিরবে। আসবো একটু অন্য প্রসঙ্গে, যে আগামী 5 থেকে 10 বছরে আসলে ব্যাংকিং সেক্টরকে কোথায় দেখতে চাচ্ছেন? আসলে 5 থেকে 10 বছরের মধ্যে ব্যাংকিং সেক্টর ডিজিটালি যেভাবে প্রোগ্রেস হবে, আহ, আহ, মানে
মোটামুটি ব্রাঞ্চলেস, ক্যাশলেস সোসাইটি হয়ে যাবে আশা করি, যদি জি সঠিকভাবে পলিসি করে। এটা একটা দেখতে চাই, কারণ ক্যাশলেস সোসাইটি হলে অনেক ধরনের লাভ আছে। একটা হচ্ছে ক্যাশ হ্যান্ডলিং এর যে খরচ, এটা কমে যাবে। তাহলে যারা লগ্নি করবে, অ্যাডভান্স করবে, তাদের জন্য নিবে, তাদের ক্ষেত্রে লোনের ইন্টারেস্ট এটা কম হতে পারে। তারপর করাপশনটা অনেক কম হয়ে যায়। ভ্যাট এবং ট্যাক্স এগুলো অনেক বেশি আদায় হবে। তো ক্যাশলেস সোসাইটিটা বেসিক্যালি এটা আমি এক্সপেক্টই করি যে ৫ বছরের মধ্যে, এবং এক্ষেত্রে আমি পূবালী ব্যাংকের ক্ষেত্রেও বলতে পারি যে আমরা এক্সট্রিমলি ওয়ার্কিং হার্ড যেন ক্যাশলেস সোসাইটি করা যায়। প্রতিটা ব্রাঞ্চকে কিউআর কোডের আওতায় আনা যায়, সেজন্য কাজ করে চলছি। তো এবং প্রতিটা ব্যাংকই হয়তো সেভাবে উদ্যোগ নিচ্ছে। তো ক্যাশলেস সোসাইটি এটা একটা হবে। আর এটা যখন হয়ে যাবে ডিজিটাল ব্যাংকিং, হয়তো ৫-১০ বছর এমন একটা জায়গায় যাবে যে আসলে সবই ম্যাক্সিমাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ড্রিভেন প্রোডাক্ট হয়ে যাবে, সার্ভিসেস হয়ে যাবে। ফলে ঘরে বসেই ব্যাংকিং হয়ে যাবে। আর ব্রাঞ্চের যে অবকাঠামোগুলো আমরা দেখছি, সেই জায়গাগুলো হয়তো ডিফারেন্ট মোডালিটিতে ব্যবহার হবে। সেটা কাস্টমার সার্ভিস সেন্টার অথবা কন্টাক্ট পয়েন্ট ভেরিফিকেশনস, আদার ভেরিফিকেশনের জায়গাগুলো হবে। জেনারেল যে আমরা যে ক্যাশ রিসিভ, পেমেন্ট বা এই ধরনের সার্ভিসগুলো দেখি, এইগুলো বেসিক্যালি ৫-১০ বছরের মধ্যে আসলে থাকলেও খুব সীমিত আকারে থাকবে, এবং অন্য ধরনের সার্ভিসগুলো হবে। ম্যাক্সিমাম সার্ভিসই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিপেন্ডেন্ট হয়ে যাবে। কাস্টমাররাও অ্যাওয়ার হয়ে যাবে এই ব্যাপারে যে কিভাবে টেকনোলজিগুলো ব্যবহার করা যায়। ডিজিটাল বুথ হয়ে যাবে, সেলফ সার্ভিস সেন্টার হয়ে যাবে, এবং সেভাবে কাজ করবে। জি, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ করব। তার আগে একটু জানতে চাইবো যে খুব ছোট্ট করেই জানতে চাইবো যে বিশাল একটা অ্যামাউন্ট বাংলাদেশ থেকে পাচার হয়েছে বিদেশে, সেটা আসলে এই ব্যাংক খাতে যে পাচারকৃত অর্থটা সেটা আসলে ফিরিয়ে আনতে কতটা আশাবাদী আপনি? আসলে এইটা খুব কমপ্লেক্স ইস্যু। মানে এটা মানে অন্যগুলো যেমন আশাবাদীভাবে বলতে পারছি, এইটা এতটা সহজ নয়। যেমন আমি নরমালি যদি একটা ক্লাসিফাইড হয়, বাংলাদেশে এই ক্ষেত্রে হয়, যদি আমার মর্টগেজ প্রপার্টিও থাকে, সেইটাকে প্রপার্টি বিক্রি করতে যেয়েও আমরা দেখেছি যে মানে এনজয়মেন্ট রাইট নেওয়া, ওনারশিপ নেওয়া, আদার কিছু করতে গেলে ৪-৫ বছর তো লেগেই যায় মিনিমাম। কোনো ক্ষেত্রে ১৫ বছর, ২০ বছরও লেগে যায়। কোর্টের বিভিন্ন প্রসিডিংস, এই প্রসেস, ফর্মালিটিস, কাস্টমারকে তার রাইট দেওয়া, এইসব কিছু মিলে চলে যায়। দেশের বাইরে যাওয়াটা এটা মানে অ্যা অ্যা মানে অত তাড়াতাড়ি হবে বলে আমি আমি মনে করি না। মানে সময় লাগবে। এটা একটা দীর্ঘ প্রসেসের বিষয়। আচ্ছা, সেক্ষেত্রে সময় লাগলেও হয়তো ভবিষ্যতে আসার একটা সম্ভাবনা আছে। জি সম্ভাবনা আছে। এটা আসলে ইন্টারন্যাশনাল কোঅপারেশনটা কিরকমভাবে হবে, আমরা আ কোর্টের জি ক্ষেত্রে, কেসের জি, ক্ষেত্রে আপনাকে কিভাবে অনেক পরিচালিত হবে, ধন্যবাদ। ডকুমেন্টেশন আমরা এগুলো একেবারে সব। শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ধন্যবাদ ইটিভিকে। দর্শক, এতক্ষণ দেশের ব্যাংকিং খাত ও অর্থনৈতিক পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন পূবালী ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও মোহাম্মদ আলী। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ২টা ৩০ মিনিটে আবারও ফিরে আসবো ২১শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, ২১-এর সঙ্গেই থাকুন।